বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক মনজুর মোর্শেদ এবং আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি এবং মনজুর মোর্শেদ দুজনকে স্বাগত খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশ দল আসলে মোমেন্টামে ফিরেছে, যেটা বলছিলাম শুরুতে যে 3টা ম্যাচ হারের পর টানা তারপরে বাংলাদেশ জয়ের দেখা পেল। আরিফুল ইসলাম রনি, প্রথমে জানতে চাইবো যে সিরিয়াসনেসের বিষয়টা যেটা সহকর্মী ফাহিম রহমান বলছিলেন এবং আমরাও শুনতে পাচ্ছিলাম যে অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেসের অভাব, সাকিব আল হাসানের প্রেস মিটেও সেটা উঠে এসেছিল। সিরিয়াসনেস কিংবা মোমেন্টামের অভাব কিংবা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা, কোনটা আসলে ভরাডুবির পেছনে দায়ী, যেটার কারণে কিনা ইউএস এর বিপক্ষে সিরিজ হারতে হলো বাংলাদেশকে? শেকড় থেকে শিখরে। স্পেসিফিক জবাব তো আসলে ক্রিকেটাররাই দিতে পারবেন, তারাই ভালো বলতে পারবেন। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে জেতার জন্য আসলে অনেক বেশি কিছু যে বাংলাদেশের করা প্রয়োজন আমার সিরিজ শুরু হওয়ার আগে তা মনে হয়নি। আমার প্রথম ম্যাচে মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো যুক্তরাষ্ট্রকে ততটা সিরিয়াসলি বা ততটা গুরুত্ব দিয়ে নেয়নি, প্রথম ম্যাচটা মনে হচ্ছিল। কিন্তু সেকেন্ড ম্যাচেও মানে পরপর 2 ম্যাচে হেরে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে আমি কোনো ব্যাখ্যাতেই খুঁজে পাই না সত্যিকার অর্থে। কালকে বাংলাদেশ যেভাবে জিতেছে সেটা সেভাবেই বাংলাদেশের জেতা উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই ব্যবধান বলুন বা এই দাপট বলুন, নর্মালি সেভাবেই জেতা উচিত। সো স্পেসিফিক প্রথম 2 ম্যাচে কি মিসিং ছিল সেটা আমি জানি না, তারাই ভালো বলতে পারবেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যখন খেলবে তখন এই ধরনের খেলা আমাদের প্রত্যাশিত। যদিও যুক্তরাষ্ট্রের টপ 4 জন প্লেয়ার কালকে ছিলেন না, কিন্তু সেটা তো বাংলাদেশের কন্ট্রোলে নেই। বাংলাদেশে যেটা করার ছিল সেটা বাংলাদেশ গতকালকে করতে পেরেছে। উইকেট যদি বলুন, বাংলাদেশের যে ধরনের উইকেটে বাংলাদেশ নর্মালি খেলে বা মিরপুরে খেলে, উইকেট কিন্তু সেরকম ছিল। মুস্তাফিজ ভালো বোলিং করেছেন নিঃসন্দেহে, কিন্তু এই ধরনের উইকেটেই মুস্তাফিজ তার সেরাটা করতে পারেন, যেখানে বল একটু গ্রিপ করে একটু থমকে আসে। ইন্টারেস্টিংলি প্রথম 2 ম্যাচে উইকেট অনেকটা এরকমই ছিল, কিন্তু প্রথম ম্যাচে তো এরকম ছিলই, কিন্তু তখনও বাংলাদেশ খুব ভালো করতে পারেনি। কন্ডিশনের খুব বেশি ঝামেলা হওয়ার কথা না আমার মনে হয়, কারণ কন্ডিশনার মানে যেখানে মানে ওয়েদার সেখানে যেরকম, সেটা বাংলাদেশে আসলে এরকমই ওয়েদার। হতে পারে যে টাইম জোনের পার্থক্যের কারণে যাওয়ার পরে একটু মানিয়ে নিতে সময় লাগতে পারে, সেটাও এত বেশি সময় লাগার কোনো কারণ নেই। সো যেটা আপনি শুরুতে বললেন যে জয়টা একটু স্বস্তির, কালকে জয়টা, কিন্তু এটা আসলে মানে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মতো কোনো ব্যাপার না। বা মানে এই জয়ে আমরা একদম ছন্দে ফিরে গেছি, খুব ভালো টি-20 দল হয়ে উঠেছে, সেটাও না। আসলে একটু স্বস্তির যে অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ হতে হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই অবস্থা কেন হলো, বা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ ম্যাচে এসে একটা জয় দিয়ে হোয়াইট ওয়াশ এড়াতে হচ্ছে, সেটা কেন হলো, সেই কারণটা খুঁজে বের করা এবং সমাধান বের করাটা খুব জরুরি। ওয়ার্ল্ড কাপ যেহেতু একদম দুয়ারে চলে এসেছে নিঃসন্দেহে। এবং সেই জায়গা থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ, আমরা বলছি যে মোমেন্টামে ফিরেছে, হার থেকে জয়ে ফিরেছে, কিন্তু এই মোমেন্টামটা আসলে ধরে রাখার ক্ষেত্রে কি ধরনের ইন্টেনশনটা জরুরি। বেশ কিছু পরিবর্তন দলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। মনজুর মোর্শেদ, তার ভেতরে ওপেনিং স্লটে একটা দেখছি যে লিটন দাসের ভূমিকাটা পরিবর্তনের কথা বলা হচ্ছে। অন্যদিকে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারি হয়তোবা ওয়ার্ল্ড কাপেও ওপেন করতে যাচ্ছেন। দলের যে পরিবর্তনগুলো ব্যাটিং লাইনে স্পেশালি দেখতে পাচ্ছি, সেটা কি মোটামুটি একটা থিতু জায়গায় এসে পৌঁছচ্ছে কিনা? প্রথমত খালিদ যেটা বলতে চাই যে আত্মতুষ্টির কিন্তু কোনো সুযোগ নেই, একেবারে বটম লাইন এটা। এবং এর পরের যে কথাটা সেটা হচ্ছে যে উইকেট কিপিংটা কিন্তু ভেরি স্পেশালিস্ট জায়গা। আমরা জানি জাকের আলী অনেক ভালো উইকেট কিপার, কিন্তু জাকের আলী অনেক কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে এসে খাবি খাচ্ছেন, প্রায়শই দেখছি ফাম্বল করছেন। শুধু স্টাম্পিং ক্যাচ মিস নয়, আমরা দেখছি যে বল গ্যাদার করতেও তার অনেক সময় সমস্যা হচ্ছে, যেখানে একটি বাই রান নেই, যেখানে হয়তো একটি রান ছিল না, সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। সব মিলে এই সংকটটা কিন্তু দলের জন্য বড় হয়ে যাচ্ছিল। তো আমার মনে হয় এটা ভেরি স্পেশালিস্ট জায়গা, এবং একেবারে রাইট টাইমে দল যেরকম শেপে রয়েছে, দল যেরকম স্কোয়াডটা রয়েছে, সেখান থেকে খুব ভালো একটা কল বাংলাদেশ নিয়েছে যে উইকেটের পেছনে লিটন দাসকে ফিরিয়ে নিয়ে আসা, কিপিংটা আগে ভালোভাবে, তারপরে লিটনকে তারা হয়তো নাম্বার 7-এ খেলাবে, যেখানে জাকের আলী অনেক খেলতো, সেইখানে হয়তো বা তাকে খেলাবে। তো যেহেতু সে অফর্মে রয়েছে, ওইখানে কিন্তু চাপটা অনেক কম। মানে যেই আপনাকে মারতে হবে, ম্যাচের সিনারিও যেরকমই হোক, আপনি আগে ব্যাট করেন বা পরে ব্যাট করেন, রান তাড়া করেন, তখন কিন্তু আসলে দায়িত্বটা ওখান থেকে লিটন নিশ্চয়ই তার অভিজ্ঞতা দিয়ে ওটা পূরণ করতে পারবে। সুতরাং আমি এটাকে ভেরি গুড পজিটিভ মুভ হিসেবে নিচ্ছি। আর কালকে 2 ওপেনার যেভাবে বাংলাদেশের হিস্ট্রিতে 6ষ্ঠ বৃহত্তম রেকর্ড জুটি করেছেন, ওপেনিং এ দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে। এর আগে তামিম ইকবালের একটা অন্য কারোর সঙ্গে একটা সেঞ্চুরি পার্টনারশিপ ছিল, তো সেটা দেখতে ভালো লেগেছে। কিন্তু আমি এটা ভুলে যেতে চাই, কারণ আপনি দেখেন জিম্বাবুয়ের সঙ্গে আমরা 5টা ম্যাচ খেলেছি,
আর এই সিরিজে 3টা ম্যাচ খেলেছি, 8টা ম্যাচ খেলেছি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2টো ম্যাচ কনভিনসিংলি জেতার পরে বাংলাদেশ কোন ক্রিকেটটা খেলেছে পরের 3টা ম্যাচ, আর এই সিরিজের প্রথম 2টা ম্যাচে কোন ক্রিকেটটা খেলেছে। সুতরাং পরে যে মাঝখানে যে 5টা ম্যাচ বাংলাদেশ খেললো সেখানে কিন্তু চরম খারাপ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সুতরাং এই দলের উপরে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। এই দল কিন্তু ফ্লিপ ফ্লপ দলই, আবার দেখবেন হয়তো পরের ম্যাচেই খুব বাজে ক্রিকেট খেলছে। সুতরাং আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে কনসিস্টেন্ট ক্রিকেট। সেই কনসিস্টেন্ট ক্রিকেট খেলতে হলে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে মনোনিবেশ করা, মনোযোগ দেয়া, পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলা, সেই জায়গাটা কাউকে ছোট করে না দেখা। আমার মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজে এবং এই যুক্তরাষ্ট্র সিরিজের শুরুতে এই কাজটাই বাংলাদেশ করে ফেলেছে এবং দুর্ভাগ্যের শিকার হয়েছে। 5টা ম্যাচে বাংলাদেশ খুব খারাপ ক্রিকেট খেলেছে, এর মধ্যে একটা মাত্র ক্লোজ ম্যাচ বাংলাদেশ জিততে পেরেছে, ইনফ্যাক্ট একটা না 2টো ক্লোজ ম্যাচ জিততে পেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু বাকি 3টা ম্যাচ কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে একটা, যুক্তরাষ্ট্রের কাছে 2টা ম্যাচ হেরে আছে। অর্থাৎ এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দলের যে অনেকগুলো অজুহাত যুক্তরাষ্ট্রে গিয়ে আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমত কন্ডিশনটা একেবারেই অপরিচিত, সেখানে খোলা মাঠ, কোনো গ্যালারি নেই, বাতাসটা অন্যরকম, উইকেটটা কেমন হবে সেটা ধরনটা আসলে আগে থেকে ধারণা ছিল না। এসব কিছু সামনে আসছে যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2টো টি-20 বাংলাদেশ হেরে গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জায়গার আগে ঘরের মাঠেও তো বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে এবং সেখানে একটা ম্যাচ হেরেছে, আরও 2টো ম্যাচ বা 3টা ম্যাচ বাংলাদেশ ঠিক ওইভাবে জিততে পারেনি যেমনটা জেতা তাদের উচিত। তাহলে যে অজুহাতগুলো সামনে আসছিল প্রথম 2 ম্যাচ হারার পরে, আরিফুল ইসলাম রনি, সেগুলো কি একেবারে ইনভ্যালিড কিনা? দেখুন, বাতাসের মাত্রা কেমন আমি সেটা জানি না, ওখানে যারা আছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু বাতাস একটা ফ্যাক্ট, এটা আমাদের মানতে হবে। যেমন নিউজিল্যান্ডে গিয়ে বেশিরভাগ দলগুলো স্ট্রাগল করে, বিদেশি দলগুলো স্ট্রাগল করে কিন্তু বাতাসের কারণে, কারণ প্রচন্ড বাতাস সেখানে, এবং সেটা বাতাসটা দিনের কোন সময় কোন জায়গা থেকে প্রবাহিত হবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, সেটা নিউজিল্যান্ডে ঠিক ভালো জানেন প্রত্যেকটা মাঠে, এবং তারা সেখানে সেটা কাজে লাগান। সেটা বিদেশি দলগুলো স্ট্রাগল করে গিয়ে সেটা হতে পারে, কিন্তু আমরা আছি যুক্তরাষ্ট্রে, আমরা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, তাদের সঙ্গে আসলে সেই বাতাসটা কতটা ফ্যাক্টর, মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ব্যবধানটা থাকা উচিত, বাংলাদেশ দলের যে ব্যবধানটা ক্রিকেটের শক্তিতে, স্কিলে, সামর্থ্যের যে ব্যবধান থাকা উচিত, সেটা আসলে সেখানে বাতাস কতটা পার্থক্য করে দিতে পারে আর নিশ্চিত নই। মানে আমার মনে হয় না সেটা কোনো বড় ব্যবধান করে দেওয়ার মতো। আর অন্যান্য যেগুলো বলেছে সেগুলো আমার কাছে খুব বেশি মানে কার্যকর কিছু মনে হয়নি, বা সেটাকে সত্যিকার অর্থে অজুহাত বলে মনে হয়েছে। স্পেশালি শান্ত যে উইকেটের কথাটা বলেছেন, যে দেশ থাকতে আমরা ভালো উইকেটে খেলিনি, এটা মানে আমার কাছে একদমই হাস্যকর লেগেছে, এই অর্থে যে মানে বাংলাদেশ তো আসলে এই ধরনের উইকেটই খেলে, মানে মিরপুরে এই ধরনের উইকেটেই তারা সবসময় খেলে থাকেন, এবং উইকেট তো বেশিরভাগ সময় আসলে ক্রিকেটারদের বা দলের চাওয়া অনুযায়ী তৈরি করা হয়, বিভিন্ন সিরিজের পরিকল্পনা থাকে। হ্যাঁ, মিরপুরের উইকেট চাইলে আপনি বেশিরভাগ উইকেটই ভালো ব্যাটিং উইকেট করে ফেলতে পারবেন না, সেটার জন্য একটু সময় লাগে, 2-1 উইকেট আছে খুব ভালো, কিন্তু সেই উইকেট গুলো তো আসলে বেশিরভাগ সময় বাংলাদেশ দলের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। তো সেখানে আসলে যে অজুহাতের কিছু নাই, কিংবা এই যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটের দাবি কি বাংলাদেশ মেটাতে পেরেছে? সেই উইকেটে যে ধরনের রান করা উচিত ছিল, শান্ত প্রথম ম্যাচে বলেছেন যে আর 15-20 রান করা দরকার ছিল, সেটা সেই চাহিদা তো বাংলাদেশের সবসময় থাকে, আমরা সবসময় শুনে আসছি যে আর 10, 12, 15 রান, 20 রান দরকার ছিল। তো ওই উইকেটের দাবি মিটে কি বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে? তো আমার প্রশ্ন হলো সেটা, যে কোনো কিছুর জন্য আসলে যে আপনি কোনো সমস্যা কাটিয়ে উঠতে চান, সবার আগে জরুরি হলো যে সমস্যা অনুধাবন করা বা উপলব্ধি করতে পারা। নট নেসেসারিলি যে আমার মানে মিডিয়ার সামনে এসে সেটা বলতে হবে কিংবা বাইরে সেটা বলতে হবে, কিন্তু তারা নিজেরা সেটা উপলব্ধি করুক এবং সেই উপলব্ধি করে সেটা পরিচয় কাজ করুক, যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ টি-20 দল সেটা ঠিকভাবে করতে পারছে। বিভিন্ন অজুহাত যদি খোঁজা হয় তাহলে আসলে সঠিক মানে তারা সমস্যাটা বুঝতে পারবেন না, কিংবা সেটা অনুযায়ী কাজ করতে পারবেন না। আর তারা যদি এখন সমস্যার একদম শেষ করে পৌঁছে যেতে পারেন, তাহলে আসলে সেটা নিয়ে কাজ করা সম্ভব। নিঃসন্দেহে। মনজুর মোর্শেদের কাছে ফিরি, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ দল মোমেন্টামে ফিরেছে, ছন্দে ফিরেছে বলা হচ্ছে, সেটা তো বোলিং লাইনের অবস্থানটা দেখে আমরা কিছুটা বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশের মূল সমস্যাটা তো আসলে ব্যাটিংয়ে, যেই ব্যাটিংয়ের মূল চরিত্রটা কি, তারা আসলে কামব্যাক করতে পারলেন কিনা সেটা তো পুরোপুরি বোঝার সুযোগ এই মুহূর্তে আসলে নেই, কারণ লাস্ট ম্যাচে 2জন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারি খেলাটা শেষ করে দিয়ে এসছেন। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারের বাকি যারা আছেন তাদের কি অবস্থা বা তারা কতটা আত্মবিশ্বাসী? আমাদের সহকর্মী ফাহিম রহমান বলছিলেন যে বাংলাদেশ দলকে ম্যাচের আগে অনেক বেশি সিরিয়াস মনে হয়েছে, যেটা কিনা আগের 2টো ম্যাচের আগে মিসিং ছিল দেখেছেন তারা।
মনজুর মোর্শেদ সেই জায়গা থেকে ব্যাটিং অর্ডারটা নিয়ে যারা পরে ব্যাট করবেন ওপেনিং এর পরে তাদের কাছ থেকে আসলে আমরা কতটা প্রত্যাশা বাড়াতে পারবো এই মুহূর্তে এরকম একটা জয়ের পরে বিশেষে? তো খুব বেশি করে মন চাচ্ছে যেটা সেটা বলতে, সেটা হচ্ছে যে এই ইনটেকটা বাকিদের মধ্যে সঞ্চারিত হবে। বাংলাদেশের মূল সংকটের জায়গা কিন্তু ছিল টপ অর্ডার ব্যাটিং, অর্থাৎ 1-2-3 এর ব্যাটিং। তো সেখানে 3 নম্বর কালকে ব্যাট করতে পারেনি, কিন্তু 1-2 চমৎকার ভাবে ম্যাচটা ফিনিশ করেছে, এইটা সবচেয়ে বড় স্বস্তির জায়গা। এবং মিডল অর্ডারে সাকিব হয়তো খুব ভালো ফর্মে না থাকলেও কিন্তু 2 নম্বর টি-20-তে রান পেয়েছিলেন। ওখানে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ তারা কিন্তু ফর্মে রয়েছেন, সুতরাং মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। এবং লিটন দাস তিনি যখন 6 বা 7-এ ব্যাট করতে আসবেন তখন আসলে তার কাছ থেকে বড় ইনিংসই প্রত্যাশা করা হবে, অথবা পরিস্থিতি অনুযায়ী তিনি একটা ইনিংস খেলে দেবেন, সেই যোগ্যতা সামর্থ্য তার রয়েছে এবং সেটা তাকে সংকটে ফেলবে না বলেই মনে করি। কারণ ওইখানে কিন্তু খুব বেশি বল দেখার সুযোগ নেই, আপনাকে মারতেই হবে। তো আমার মনে হয় যে এখন যে স্ট্র্যাটেজিটা বাংলাদেশ নিয়েছে এটাই এখনকার পরিস্থিতির সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি। একটা ভালো উইকেট কিপার আপনাকে লাগবে, অবশ্যই স্পেশালাইজ পজিশন, এবং দলের 2 ওপেনার তারা রানে ফিরেছেন, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় স্বস্তির খবর। কিন্তু একই সঙ্গে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সাকিবের যে বোলিং ফর্ম, এইটা এখন সবচেয়ে বড় শঙ্কার জায়গা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশকে ভালো করতে হলে কিন্তু সাকিবের যে 4টা ওভার সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজে মাত্র 1টা উইকেট তিনি নিয়েছেন এবং খুব এক্সপেন্সিভ বোলিং করেছেন। গতকালও কিন্তু আমরা দেখেছি তানজিম সাকিব তিনি হয়তোবা মেইন 11-এ যখন টুর্নামেন্ট শুরু হবে, তাসকিন যখন ফিরবেন, মেইন 11-এ থাকবেন না, কিন্তু সাকিব তো থাকবেন। খুব এক্সপেন্সিভ 5 ওভারে 46 রান দিয়ে ফেলেছিলেন তানজিম সাকিব এবং সাকিব আল হাসান। এরপরে কিন্তু এসে কামব্যাক করিয়েছেন বাংলাদেশকে মোস্তাফিজুর রহমান এবং ইফেক্টিভ হয়েছেন এই উইকেটে। আমি উইকেট সম্পর্কে রনির সঙ্গে একটু বলতে চাই যে সবশেষ বিপিএল এ আমরা কেমন উইকেট দেখিয়েছি। আমরা কিন্তু ভালো উইকেট দেখেছি এবং সবাই প্রশংসা করেছেন, এবং মিরপুরের যে উইকেট তুলনায় অনেক ভালো পারফর্ম করেছে মিরপুরের উইকেট। এরপরে সিরিজগুলোতেও বেশ ভালো আচরণ করেছে। তাহলে বাংলাদেশের উইকেট খারাপ হলো কোথায়? বরং আগের যে কোনো সময়ের যে বাংলাদেশের উইকেট এখন অনেক ভালো। তাহলে ক্যাপ্টেন যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এবং এগুলো কিন্তু দিন শেষে মানে দলের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। সুতরাং ক্যাপ্টেন কোন কথাটা বলবেন কোন কথাটা বলবেন না, এটা কিন্তু ক্যাপ্টেনের ম্যাচুরিটির পরিচয়। দলকে বিপদে ফেলা কিন্তু ক্যাপ্টেনের কাজ না, দলকে অ্যাঙ্করিং করা, দলকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাপ্টেনের কাজ। সেই জায়গায় আমার মনে হচ্ছে কিছুটা ম্যাচুরিটির অভাব রয়েছে ক্যাপ্টেনের মধ্যে। আর আপনি নিউজিল্যান্ডের কন্ডিশনে এখন যে কোনো ফরেন দলকে আমি দেখি না যে কোনো অজুহাত দিতে, কারণ সবাই এখন জানে যে নিউজিল্যান্ডের কন্ডিশন কেমন, ওখানে তাকে খেলতে হবে। আর আপনি নিশ্চয়ই, আমি নিশ্চিত যে এত বাতাস মনে হয় আমেরিকাতে নেই। নিউজিল্যান্ডে যেরকম যতটা সংকট তৈরি হয়, বাতাস যতটা সংকট তৈরি, এত সংকট বোধহয় আমেরিকাতে নেই। আর কন্ডিশনের এই যে ছোটখাটো যেসব ত্রুটি, এগুলো আসলে বলা উচিত না। একটা পেশাদার দলের অবশ্যই ভিন্ন প্রেক্ষাপটে খেলা উচিত। হ্যাঁ, আপনি যখন আর্জেন্টিনা যখন চিলিতে যায় ওভার 8-এ খেলে, তখন কিন্তু তারা কখনো এখন কিন্তু আর কমপ্লেন করতে দেখি না। তারা কিন্তু স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট করে যায় যে আমাকে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে খেলতে হবে, সেইখানে আমার খেলাটা কৌশল কি হবে। সুতরাং আপনাকে আগে থেকেই ধরে নিতে হবে এবং ওইভাবে সেট হতে হবে। এসব অজুহাত দিলে হয় কি, আলটিমেটলি টিম সম্পর্কে দর্শকদের কাছে, বাকিদের কাছে আসলে একটা রং ইনফরমেশন যায়। সেই উদাহরণের জন্য তো আসলে আমাদের আর্জেন্টিনা কিংবা চিলির মতন দূর দেশে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশে যখন নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া আসে, সিরিজ পর্যন্ত হেরে যায়, হোয়াইট ওয়াশ হয়, তখনও অজুহাতটা আসলে কন্ডিশনের অজুহাত তাদেরকে দিতে দেখি না। নিজেদের ক্রিকেটের সমালোচনায় তারা করে থাকে। এই পর্যায়ে সংক্ষেপে জানতে চাইবো একেবারে আরিফুল ইসলাম রনি আপনার কাছে, লিটন দাসের ভূমিকা পরিবর্তন হচ্ছে, খুব সম্ভবত তিনি ফিনিশিং রোলে চলে যাচ্ছেন। এর আগেও আমরা এই ভূমিকায় তাকে দেখেছি, সেই জায়গায় তিনি কেমন করেছেন সেটা একটু আপনার কাছে জানতে চাইবো, এবং তার যে ব্যাটিংয়ের ধরন বা ফর্ম সেই অনুযায়ী তার নতুন ভূমিকাটা আসলে তিনি কতটা কার্যকর হয়ে উঠতে পারবেন সেই পজিশনে, আপনি কি প্রত্যাশা করছেন? তিনি যদি ওপেন করতেন এবং ছন্দে থাকতেন তাহলে সেটাই বাংলাদেশ দলের জন্য বেস্ট হতো। কিন্তু এটা মানে এখন উপায় না পেয়ে তাকে আরেকটা পথ বেছে নেওয়া হয়েছে, এবং সেখানে আমি খারাপ কিছু দেখি না। ইনফ্যাক্ট তার তো মিডল অর্ডারে ভালো পারফরমেন্সের নজির আরো আছে এবং বড় মঞ্চে ভালো পারফরমেন্সের নজির আছে। সো আশা করি তিনি সেখানে ভালো করতে পারবেন। স্পিনটা তিনি খারাপ খেলেন না, ভালোই খেলেন। ওই সময় গিয়ে যদি স্পিন খেলতে হয় কিংবা ইনস্ট্যান্ট, যেটা মনজুর ভাই বললেন যে হয়তো দ্রুত রান তুলতে হবে, অনেক কিছু ভাবার সুযোগ নেই। সো গিয়েই তাকে ইনস্ট্যান্ট ওই রোলটা প্লে করতে হবে। সো সেটা হয়তো এটা একটা পজিটিভ
কাজ করলেও করতে পারে, বা সেই আশাই আমাদের এখন করতে হবে, তাছাড়া আসলে আর উপায় নেই। কারণ উইকেটের পেছনে জাকির আলীকে আসলে খুব বেশি মানে কনফিডেন্ট মনে হচ্ছিল না, এবং তিনি বেশ ব্লান্ডার করছিলেন। ব্যাট হাতেও তিনি যে খুব ইফেক্টিভ ছিলেন সেটাও না। সো আর অপশন নাই আসলে বাংলাদেশ দলে। তো আমাদের আশা করতে হবে যে লিটন দাস, আমরা আসলে আশা করতে চাই লিটন দাসকে যে ভূমিকাটা দেওয়া হয়েছে সেই ভূমিকাটা তিনি ঠিকঠাকভাবে পালন করতে পারবেন। এর আগে লিটন দাসকেও আমরা এই ভূমিকাতে দেখেছিলাম। দেখা যাক আসলে কি হয়, প্রত্যাশা থাকবে যে ভালোই করুক। আরও দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা মনজুর মোর্শেদ এবং আরিফুল ইসলাম রনি, দুজনকে অনেক অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।